রুদ্র গম্ভীর মুখে বসে আছে, একদম চুপসে। তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। এত কষ্ট চাপিয়ে এমন মর্মান্তিক অতীত বুকে চেপে একটা মেয়ে এতটা প্রাণোচ্ছল কি করে থাকতে পারে? তাহলে সেদিন কি এই জন্যেই ওর চোখে অশ্রু ঝরেছিল? মা বাবা পরিবার নিয়ে প্রশ্ন তুলে আমি ওকে আঘাত করেছিলাম। ওরে কষ্টের যন্ত্রণা কেন বুঝতে পারেনি? সত্যি কি হাসির আড়ালে কষ্ট লুকিয়ে থাকতে পারে? দাদু রুদ্রের মুখভঙ্গি দেখে বলল, কি ভাবছ? যার অতীত এত যন্ত্রণাময়, কষ্টকর, তার বর্তমান এত সুখকর কেন? এত সব চেপে হৈমি এত প্রাণোচ্ছল কেন? রুদ্র দাদুর দিকে তাকালো। দাদু মৃদু হেসে বলল, আমাদের আশেপাশে এমন বহু পরিচিত মুখ রয়েছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে মনে হবে এর থেকে সুখী মানুষ দুনিয়ার দুটি নেই। অথচ প্রকৃতপক্ষে সেই মানুষটার জীবনে গড়া থেকে জানতে গেলে বুঝতে পারবে এর থেকে দুঃখী মানুষ দুনিয়ার আর দুটো হয় না। অথচ সে ভাবটা এমন করে যেন সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যখন দেখবে কোনো মানুষ কারণ ছাড়াই খুশি থাকে, অকারণেই বেশি কথা বলতে, তখন বুঝবে সে কিছু একটা লুকাচ্ছে। আর তার এই লুকোচুরিতে রয়েছে এক আকাশ সমান দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে নিজের ভেতর চেপে সর্বক্ষণ কিছু মানুষ অন্যদের হাসিয়ে রাখে। অন্যদের সেই হাসি খুশি জীবনটা দেখে হাসে, নিজেও সুখ পায়, নিজের হাসি খুশি জীবন বজায় রাখার চেষ্টা করে। আবার আমাদের আশেপাশে এমন বহু পরিচিত মুখ রয়েছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা অনেকটা সময় কাটালেও বোঝা যায় মানুষটা অনেক বিষণ্ণ। সেই বিষণ্ণতা দেখে আমরা ভাবি, ইস, না জানি কত দুঃখ রয়েছে, ইস, না জানি কত কষ্ট রয়েছে। তার জীবন পর্যালোচনা করে দেখতে গেলে ফলাফল মিলবে তার জীবনে আসল তেমন মহামারী কোনো দুঃখই নেই। সে জীবনে অনেক পেয়েছে, তার জীবনে সব রয়েছে, অথচ তার আরও চাই। এই চাইয়ের থেকে স্বল্প পরিমাণও কম পায়, তাহলে তাকে বিষণ্ণতায় চেপে ধরে। সব দিক দিয়ে নিজের সুখী, তবুও অল্প পরিমাণ কিছু চাহিদার কমতি ঘটলেই নিজের জীবনসহ আশেপাশের মানুষের জীবনও বিষণ্ণ করে তোলে। মুখে ছেয়ে থাকে বিষাদের ছায়া। প্রথম উচ্চারণটা হৈমির হলেও দ্বিতীয়টাই নিজের সাথে বেশ মিল পেল রুদ্র। সত্যি তো, তার সব আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, একটা গোটা পরিবার আছে তার। অথচ সে আরও চাই তা করে অল্প কিছু শূন্যতা, অল্প কিছু অভিমান নিজের মধ্যে চেপে রেখে পরিবারের ওপর অভিমান থেকে সকলের ওপর বিরক্ত রাগ প্রকাশ করে। অথচ প্রকৃতপক্ষে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর হৈমি এত দুঃখ কষ্ট বেদনা চেপেই সবসময় হাসি খুশি থাকে। কেউ বুঝবে না মেয়েটার এমন একটা অতীত আছে, ভাবল রুদ্র। দাদুর কথায় রুদ্রর ভাবনায় ছেদ পড়ল। দাদু বলল, হৈমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, সবাইকে হাসাতে ভালোবাসে। হৈমিকে দেখে আমারও বহুবার একটা কথাই মনে হয়, তা হলো একটি মেয়ে সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে। সীমাহীন কষ্ট বুকে চেপে প্রাণ খুলে হাসতে পারে শুধুমাত্র একটি মেয়ে, একজন নারী। হৈমির মাঝে যেমন আমি 4-5 বছরের বাচ্চাকে দেখতে পাই, তেমন ওর মাঝে আমি আমার মাকেও দেখতে পাই। ওর মাঝে আমি আমার মেয়েকে দেখতে পাই। ওর মাঝে আমি আমার নাতনিকে দেখতে পাই। নয়নের পরিবারের সাথে ও যখন অল্প সময় কাটায়, তখন সেই অল্প সময়ই এমনভাবে কাটায় যেন অল্প সুখটাই ওর সারা জীবন মনে থাকুক। সবার সাথে খুব প্রাণ খুলে মেশে মেয়েটা। পরিবার নিয়ে ওর যেমন নেগেটিভ ধারণা রয়েছে, তেমন পজিটিভ ধারণাও রয়েছে। যেমন নেগেটিভ অনুভূতি রয়েছে, তেমন পজিটিভ অনুভূতি আবেগ রয়েছে। রুদ্র চাটা শেষ করলো, গম্ভীর স্বরে বলল, থ্যাঙ্কস, আমার যতটুকু জানার জেনেছে। এবার উঠি। আরও তো কথা থেকেই গেছে দাদু ভাই। বলুন। হৈমির মনে পরিবার নিয়ে এতটাই নেগেটিভ ভাবনা এসে গেছে যে ও
চায় না কখনো পার্মানেন্টলি কারো পরিবারের সাথে নিজেকে জড়াতে। ওর ধারণা ওর পরিবার মানেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা। পরিবার মানেই অল্প সুখের বিনিময়ে অনেকটা সুখ কেড়ে নেওয়া। পরিবার মানে একটু আলোর কিনারা দেখিয়ে সারা জীবন অন্ধকারে ডুবিয়ে দেওয়া। মেয়েটা সব সময় বলে সে কখনো বিয়ে করবে না, সে এভাবেই হেসে খেলে বাচ্চাদের নিয়ে জীবন পার করে দেবে। দাদুর কথা শুনে রুদ্র স্ট্রেট দাঁড়ালো, কাটখাট গলায় উত্তর দিল। বয়স কত ওর? কি করবে না করবে, জীবন কোন দিকে যাবে না যাবে তা ভাবার পর সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর এখনো হয়নি। মাথা স্ক্রু ঢিলা থাকলে এসব হয়তো কথাবার্তা সবাই বলে। আমার সিদ্ধান্ত আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আমি ওর মতো ননসেন্সের সিদ্ধান্ত জানার প্রয়োজন মনে করছি না। আশা করি আমার কাজে কোনো বাধা আসবে না। উদ্দেশ্য আমার হালাল, তাই আমার কাজে বাধা আসলে ভুল আমিও করব, কিন্তু উদ্দেশ্য সঠিক রেখে। রুদ্র বেরিয়ে গেল। দাদু চিন্তিত মুখেই বসে রইল সোফায়। হৈমি এলো 3টের দিকে। কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সাথে ঝালমুড়ি ফুচকা খেয়ে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে বাড়ি ফিরল সে। 3 দিন হয়ে গেছে, আজ সাহস করে দাদুকে সে বলবেই তার সাইকেল ফেরত আনার কথা। সাইকেলটা রুদ্রর কাছেই আছে। কেমন বাটপার, সাইকেল নিয়ে ফেরত দেওয়ার নামে নেই। ভাবল হৈমি। কলিং বেলের আওয়াজ কানে বাজতে দৌড়ে গিয়ে দরজা খুলল হৈমি। মাহিবের আসার কথা এই সময়, কারণ আজ পরীর জন্মদিন। এই দিনে পরীকে পেয়েছিল হৈমি আর রিয়াজ উদ্দিন। মাহির বলেছে অফিস শেষ করেই কেক নিয়ে আসবে, কিন্তু দরজা খোলার পর দেখলো মাহির আসেনি। হ্যাংলা পাতলা একটি ছেলে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। হৈমি ভ্রুকুচকে বলল, আপনি কে? কি চাই এখানে? আমি কিন্তু পরীর জন্মদিনে এক্সট্রা কাউকে দাওয়াত করিনি, আর আমি আপনাকে চিনি না। ওর জন্মদিনে নয়ন আর মাহের ভাইয়া ছাড়া কাউকে ইনভাইট করিনি। অত পয়সা আমার নেই, আপনি এখন আসতে পারেন। হৈমির কথা শুনে ছেলেটা হকচকিয়ে গেল। বাপ রে বাপ, কিছু বলার সুযোগই দিচ্ছে না। কিসের জন্মদিন, কিসের মাহের, নয়ন, ধুর ভেবে ছেলেটি গলা খেকারি দিয়ে বলল, এক্সকিউজ মি ম্যাম, আমি একটা পার্সেল নিয়ে এসেছি। পার্সেলটা হেমন্তে নামে এসেছে। পার্সেল? কিসের পার্সেল? ও মাই গড, আমাকে আবার কে পার্সেল পাঠালো? হায় হায় হায়, বলে কি? আপনার ভুল হচ্ছে না তো? আপনি হেমন্তী তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো হৈমন্তী, মানে হৈমি। ছেলেটা আর কথা না বাড়িয়ে পার্সেলটা এগিয়ে দিল। হৈমি অবাক চোখে পার্সেলটা হাতে নিয়ে চোখ বড় বড় করে কিছু বলতে নিতেই সেটা দ্রুত পা চালিয়ে চলে গেল। হৈমি কয়েকবার ডাকলেও সে 1 মিনিট দাঁড়ালো না, যেন এখান থেকে কেটে বললে সে বাঁচে। মেয়ে মানুষে এমন নাগিনীর মতো ফুসফুস করে তা আগে শুনেছিল, আজ আজ নিজের চোখে দেখতেও পেল। আমার ভালোবাসা আমি করব তোমায় অকবন্দিনী। আমার ভালোবাসা উষ্ণ ছোঁয়া ছুঁয়ে দেব তোমার এই হৃদয়খানি। আমার ভালোবাসা আমি করব তোমায় অকবন্দিনী। আমার ভালোবাসা উষ্ণ ছোঁয়ায় ছুঁয়ে দেব তোমার ওই হৃদয়খানি। হৈমি বড় বড় করে চেয়ে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। পুরো রুম জুড়ে ঘুরছে আর বারবার পড়ছে লেখাটা। নাম রুদ্র? কোন রুদ্র? ও মাই গড, ওই বোন মানুষটা? হাই আল্লাহ, বলে কি বেটা আমার নামে এই লেখা পাঠিয়েছে? কাহিনী কি সালা? আমি একটু হাত ধরেছিলাম বলে থাপ্পড় লাগাই দিছোস? প্রেম করতে তো আর ধরি নাই, যাচাই করতে ধরেছিলাম, আর তুই মার লাগাইছো? গাড়িতে মার লাগাইছো, ইঞ্জেকশন দিয়ে আমার হাতটা ললা করে দিছো, তবু একটা শিক্ষা দিতে পারলাম না। আর তুই আমাকে কতবার ছুঁয়েছিস, আবার চিঠি পাঠিয়েছিস, ঢং! এই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, বেটা আমার চিঠি পাঠাই কেন? বেটা রোম্যান্টিক বাক্য লিখে ঘটনা কি? আমার মতো কিউট মাইয়ার প্রেমে ওই বন মানুষটা রাগী গম্ভীর বদমেজাজি পোলাও পড়লো? ও মাগো, বলে কি? কপালে 3 ভাঁজ ফেলে ভ্রুকুচকে পার্সেলের দিকে তাকালো। আরও কিছু আছে কিনা চেক করতে তার নেকলেসটা পেল। খুশিতে লাফিয়ে উঠল। তার মানে নয়না আপুর শ্বশুর বাড়িতেই ফেলে এসেছিলাম। খুশিতে গদগদ হয়ে চেনটা গলায় পরে নিল। আবারও চিঠিটা উলটপালট করে দেখল আর ভাবল, ব্যাটার মতিগতি ঠিক ঠেকছে না, আচ্ছা করে ধোলাই দিতে হবে, কিন্তু কিভাবে দেব? কিছু বললেই তো ঠাস ঠাস লাগাই। ভেবে ন্যাকা কান্না কাঁদল। তখনই রুমে এলো এলা। এলা এবার ক্লাস 5-এ পড়ছে। সেও সুখনীরের একজন সদস্য। এলা বলল, হৈমি আপু, কিউট ভাইয়া এসেছে। মাহেরকে সব বাচ্চারাই কিউট ভাইয়া বলে ডাকে। হৈমি শুধু ভাইয়া আর পরি বয়ফ্রেন্ড বলে ডাকে। এলাকে বলল, ছি,
তুই চা, আমি এক্ষুনি আসছি। এরা চলে যেতেই হৈমি আবারও চিঠিটা পড়ল। মাথা তার হ্যাং হয়ে আছে, কিছুই ঠুকছে না। এসবের মানে কি? আপাতত এই বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে রুম ছেড়ে বের হলো সে। সকলে মিলে কেক কাটলো, একসাথে সকলে খাওয়া দাওয়া করলো। রাত তখন 8টা বাজে। দাদু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং ফজরের সময় উঠে নামাজ আদায় করে ভোরে ওঠার দরুন আগে আগেই ঘুমাইতে নি। নয়নকে নিয়ে এসেছে মাহির। তাদের মা সামনে ফোন করছে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য, কিন্তু বাচ্চারা বায়না ধরেছে গান শুনবে। হৈমি বাচ্চাদের গানের প্রতি এত আগ্রহ দেখে মাহিরকে বলল, ভাইয়া তুমি এক কাজ করো তো, প্রতি ফ্রাইডেতে ওদের 2 ঘন্টা করে সময় দাও আর গান শেখাও। ওদের সাথে আমিও শিখবো, যাতে ওরা যখন গান শুনতে চাইবে আমি তখন শোনাতে পারি। প্রস্তাবটা মন্দ লাগলো না মাহিরের। সে তো চায় সবসময় হৈমির সাথে থাকতে, হৈমির পাশে থাকতে, কিন্তু পড়াশোনা কাজের জন্য হয়ে ওঠে না। তাছাড়া প্রত্যেক সপ্তাহে সুখনিরে আশাই হয়, তাহলে আশাটা গুরুত্বপূর্ণ করে তুললে মন্দ হয় না। এক টুকরো সুখের আশাই তো সুখনিরে আশা তার। এক কথায় রাজি হয়ে গেল মাহির। হৈমি তখন লাফিয়ে উঠল আর বলল, আমাকে কিন্তু গিটার বাজানো শিখিয়ে দিতে হবে। চোখ ঘুরিয়ে মাথা দুলিয়ে হাত নেড়ে কথাটা বলল হৈমি। মাহির তার দিকে অপলকভাবে চেয়ে মৃদু হাসল আর মাথা নেড়ে সম্মতি জানালো। হৈমি মাহিরের দুগাল টেনে দিয়ে বলল, সত্যিই তুমি কিউট বয় অ্যান্ড কিউট ভাইয়া। আমরা খুব লাকি তোমার মতো একজনকে আমাদের পাশে পেয়েছি। ইস, মেয়েটা পাগল করে দিবে আমায়। এভাবে কাছে এসে শুয়ে দিলে নিজেকে যে সামলাতে পারি না রে পাগলি। এক ঢোক গিলল মাহির। নিজেকে সংযত করে বলল, এবার যে উঠতে হবে লিটন ওয়াইফ। এবার তাহলে আসি। পাশে পড়িয়ে বসা ছিল, তার দিকে যেয়ে কথাটি বলল মাহির। পড়িও কিউট একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, আবার লাগবে। মাহির পরীর কপালে কিস করে বলল। ওকে ডিয়ার। নয়ন আর মাহির চলে যেতেই হৈমি নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো। সে যাই হোক, এবার ওনাকে কড়া কথা শুনিয়ে দেব কয়টা, আর আমার সাইকেলটাও ফেরত নেব। কেমন শয়তান বেটা, তোর ধান্দাবাজি আমি ছুটাবো, ওয়েট কর শুধু, লুচু কথাকার। চোখে ঘুম নেই রুদ্রর। নিজেকে বড্ড পাগল পাগল লাগছে তার। এতদিন হয়তো সকলে তাকে পাগল ভাবতো, কিন্তু বেশ কয়েকদিন ধরে সে ফিল করে সে সত্যি পাগল। ঘুমাতে পারে না, খেতে পারে না, বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে পারে না। বাইরে গেলে মন বাড়ি বাড়ি করে, বাড়ি এলে মন বাইরে যেতে চায়। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না রুদ্র। মন শুধু বলে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আয়, আর তার তার ভেতরে সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দে। নিজের ভালোবাসায় তাকে বন্দিনী করে ফেল। বুকের ভেতর যে ছোট্ট খাঁচার দরজা খুলে দিয়েছিস, যত তাড়াতাড়ি সম্ভব খাঁচার ভেতর আটকে সেই খাঁচার দরজা বন্ধ করে ফেল, যেন আর কখনো বের হতে না পারে। সারা জীবন তোর বন্দিনী হয়ে থাকে। কিন্তু মেয়েটা তো ম্যাচিওর না, সবাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। এই বয়সী মেয়েকে কি করে বিয়ে করে ঘরে তুলবে? শোয়া থেকে উঠে বসলো রুদ্র। জোরে জোরে শ্বাস নিতে থাকলো। রাত হলে দম যেন বন্ধ হয়ে আসে। বাচ্চা মেয়েটার মাঝে কি এমন আছে? কেন কেন এত পাগল পাগল লাগে আমার তার জন্য? কত মেয়েকে থাপড়িয়েছে শুধুমাত্র ওই প্রেম ভালোবাসা জড়াবো বলে। হৈমির তুলনায় বেশ কত বড় মেয়েরাই প্রপোজাল দিয়েছে, অথচ ছোট হয়ে এমন কাণ্ড করার জন্য কত অপমান করেছে। তাদের বাবা মায়ের কাছে নালিশ দিয়েছে, শাস্তির ব্যবস্থা করেছে, আর আজ আমি তাদের তুলনায়ও বেশ ছোট একটা বাচ্চা মেয়ের জন্য এমন ছটফট করছে। যদিও মেয়েটা সভ্য হতো তা না, সারাক্ষণ ইডিয়েটের মতো বকবক করেই যায়। এটাকে মানুষ বানাতে ক বছর লেগে যাবে কে জানে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আবার সুখ হচ্ছে। বুকের ভেতর এক চিনচিনে ব্যথা, অজানা অচেনা ব্যথাটা খুব করে নাড়া দেয় আজকাল। এই সুখ দুঃখের কিনারা কোন অবধি ঠেকেছে জানা নেই তার। রুদ্র জানা শুধু তাকে চাই। আমার ভালোবাসায় বন্দিনী করতে চাই তোকে, আমার ভালোবাসার বন্দিনী। ঘুমানোর জন্য চোখ বুঝলেই হৈমির কথাগুলো কানে মাথায় বাজতে থাকে অবিরত। মনে হয় মেয়েটা কানের কাছে এসে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে ঘুম ডিস্টার্ব করছে। কিছু বলার জন্য চোখ খুললেই পুরো রুম ফাঁকা। এমন যাতনা না দিলেই কি নয়। অসহ্য লাগছে রুদ্রের। একটা সেকেন্ড হৈমিবিহীন থাকা যেন দায়ী হয়ে পড়ছে এই অল্প কয়েকদিনেই। হুট করে কি থেকে কি হয়ে গেল। যেদিন থেকে হৈমির অতীত জেনেছে সেদিন থেকে যেন বুকটা তার জন্য খুব পুড়ছে। কেমন যেন মায়ায় জড়িয়ে গেছে, যা থেকে একটু ওঠার চেষ্টা করতেই বেশি করে জড়িয়ে যাচ্ছে। সকাল 8টা বাজে। প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠলেও
আজ তাড়াতাড়ি উঠেছে রুদ্র। উদ্দেশ্য হৈমিকে দেখতে যাওয়া। সারা রাত যাকে এক পলক দেখার জন্য ছটফট করেছে, সকালে তাকে দেখতে না যাওয়াটা বড্ড বেমানান। এত আগে রুদ্র উঠে পড়েছে দেখে সুরভি বেগম আর সূচনা বেশ অবাক হলো। নয়না জানতো রুদ্র আজ দ্রুতই উঠবে, কারণ সে বেশ বুঝতে পারছে রুদ্র হৈমির প্রতি যে কোনোভাবেই হোক না কেন বেশ উইক অ্যান্ড ভেরি পজিটিভ হয়ে পড়েছে। বিয়ের পর দুদিন নয়নার সাথে রুদ্র কথা বলেছে, তবুও হৈমিকে নিয়ে হৈমির বিষয়ে যদিও শুধু প্রশ্ন করেছে, এর বাইরে একটি ওয়ার্ডও বলেনি। তবুও নয়না বেশ বুঝতে পেরেছে। রুদ্র নিচে আসতে সূচনা কফির মগ সামনে ধরল। রুদ্র সূচনার দিকে একবার, কফির মগের দিকে একবার চেয়ে গম্ভীর স্বরে বলল, সামনে থেকে সর, দেরি হয়ে যাচ্ছে আমার, খাবো না। তোমার জন্য বানিয়েছি, খেয়ে নাও প্লিজ। মাথা নিচু করে বলল সূচনা। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সকাল সকাল এসব করতে কে বলেছে তোকে? পড়াশোনা নেই, যা পড়তে বস। সুরভি বেগম টেবিলে ব্রেকফাস্ট গোছাতে গোছাতে বললেন, রুদ্র, মেয়েটা বানিয়েছে, খেয়ে নে, ধমকাচ্ছিস কেন? রুদ্র কোনো কথায় কান্না দিয়ে সূচনাকে পাশ কাটিয়ে হনহন করে চলে গেল। সূচনার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কফির মগটা নিয়ে কিচেনে চলে গেল সে। নয়নার খানিকটা সন্দেহ হলেও পাত্তা দিল না। রাদীপ নিচে আসতেই তাকে ব্রেকফাস্ট দিয়ে তার পাশে বসলো। সূচনার মুখটা মলিন দেখে সুরভি বেগম কাছে গিয়ে বললেন, আমার আম্মাজান কি আব্বাজানের কথায় খুব কষ্ট পেয়েছে? সূচনা মাথা নেড়ে না করলো, অথচ তার চোখ দিয়ে জল গড়াচ্ছে অবিরত। সুরভি বেগম তার কাছে গিয়ে দু হাতে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বললেন, আব্বাজান তো এমনই আম্মাজান, তাই আপনি ঘোষা করবেন? নিজের কর্তার উপর কেউ মন ঘোষা করে নাকি? সুরভি বেগম এমন রসাতক গলায় বলল শুধুমাত্র সূচনাকে হাসানোর জন্য। কাজও হলো, সূচনার কান্নার মাঝেই হেসে ফেলল আর বলল, আমি যাই, ওর বিছানাটা গুছিয়ে আসি। ওকে আম্মাজান, যান। আপনার অগোছালো কর্তাকে গোছানোর দায়িত্ব তো আপনারই। সূচনা লাজ্জুক হেসে ওপরে চলে গেল। রোজকার মতো রুদ্রর বিছানা অগোছালোই রয়েছে। সূচনা রোজকার মতোই আজও তার বিছানা গুছিয়ে পুরো রুম ঝাড়ু দিয়ে রুমের দরজা লক করে চলে গেল। 8:30 বাজে। হৈমি এখন ইংলিশ প্রাইভেটে। নয়নার থেকে সব জেনে নিয়েছে রুদ্র, তাই ইংলিশ স্যারের বাসার সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। জাস্ট এক নজর দেখেই চলে যাবে চিন্তা ভাবনা। ড্রাইভিং সিটে রুদ্র, পাশের সিটে সাদমান, পেছনের সিটে আবির আর নীরব, তিনজনই রুদ্রের খুব ভালো বন্ধু। তিনজনই জানে রুদ্র কেন এখানে ওয়েট করছে। এই প্রথম তাদের বন্ধু কোনো এক মেয়ের জন্য অপেক্ষা করছে। আশ্চর্য ব্যাপার হলো, মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। বয়স নিশ্চয়ই 16-17, এর বেশি হবে না। আহারে, বাচ্চাটার কপাল এভাবে পুড়ল, ভাবলো তারা। তবে যাই হোক, বন্ধু যে কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে তা ভাবতেই আনন্দে নাচতে মন চাচ্ছে ওদের। কিন্তু এত আনন্দ প্রকাশ করা যাবে না, কারণ তাদের বন্ধু মোটেও আর সব বন্ধুদের মতো নয়। সে বড় সিরিয়াস, আর বিয়ের আগে প্রেম করার বিষয়ে একেবারেই পক্ষপাতিত্ব না। এই কারণেই নীরব আজ অবিবাহিত। একটা মেয়েকে খুব পছন্দ হয়েছিল নীরবের। ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করবে, কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল তার প্রেম। এমন বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। জীবনে প্রথম পার্কে দেখা করতে গিয়েছিল মেয়েটির সাথে। মেয়েটির নাম মিতু। সেই প্রথম দেখাতে তাদের সম্পর্কের প্রণয়ের আগেই পরিণয় ঘটে গেল। ধমকে ধমকে কাজী অফিসে নিয়ে গিয়ে ধমকে ধমকে কবুল বলালো তাদের রুদ্র। তারপর দু পরিবারকে মানিয়ে বড়সড় অনুষ্ঠানও সম্পূর্ণ করলো নিজ দায়িত্বে। সেই বন্ধুর যখন কোনো মেয়েকে মনে ধরেছে, তাহলে তো মেয়েটা গেছে। নীরব কথাগুলো ভাবছে আর মিটমিটিয়ে হাসছে। আবিরও হাসছে মিটিমিটি। সাদমান মোটেও হাসছে না, বরং সে ভীষণ চিন্তিত তার পেয়ারের বন্ধুটিকে নিয়ে। 9টার দিকে সকল স্টুডেন্টস বেরিয়ে এলো। সাদমান, আবির, নীরব গাড়ি থেকে নেমে মেয়েগুলোর দিকে চোখ ডাবিয়ে চেয়ে রইল। কোনটা তাদের পিচ্ছি ভাবি, বাচ্চা ভাবি, তাই বোঝার চেষ্টা করছে সকলে। কিন্তু দুর্ভাগ্য, মেয়েগুলো এতই বাচ্চা যে ভাবি বলতে লজ্জা লাগছে ভীষণ। 10-11 বছরের ছোট্ট মেয়েগুলো, হাটের বয়সী মেয়েকে ভাবি ভাবতেই হাসি পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে ওদের। হৈমি আর নয়ন বের হলো শেষে। ননস্টপ কথা বলতে বলতেই বের হচ্ছে হৈমি। এদিকে কোনটা হৈমি তাই বুঝতে পারছে না সাদমান, আবির, নীরব। রুদ্র গাড়ি থেকে বের হচ্ছে না। আগের মেয়েগুলো সন্দেহী চোখে চেয়ে চেয়ে বোঝলে গেল। এটাই স্বাভাবিক, তিনটে ছেলে তাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, সন্দেহ তো করবেই। শেষে হৈমি নয়নকেও ড্যাব ড্যাব করে দেখতে লাগলো। রুদ্রের কাছে অল্প অল্প শুনেছিল সাদমান,
তাই মেলাতে লাগলো। সামনে বেবি কার্ড দেওয়া মিলছে, ডাগর ডাগর চোখ মিলেছে। দুপাশে ঝুঁটি করা কলেজ ড্রেস পরা দুজনে। নয়ন কলেজে ড্রেস পরা, মাথায় স্কার্ফ আছে। হৈমির গায়ে স্কার্ফ নেই, শুধু ভি বেল্ট সহ ড্রেস পরা, দুপাশে কাঁধে দুই ঝুঁটি মেলানো। তিনজন ছেলেকে এভাবে চেয়ে থাকতে দেখে হৈমি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে এগিয়ে এলো। কোমরে দু হাত রেখে ঘাড় উঁচু করে বলল, এই যে বুইরা ধামরা ভাইরা, এখানে কি চাই? এমন ভুতুম পেঁচার মতো চেয়ে আছেন কেন? লজ্জা করে না অবুঝ মেয়েগুলোর দিকে এইভাবে তাকিয়ে থাকতে? চোখ একদম গেলে দেব। ঘরে কি মা বোন নাই যে বাইরে বোনদের এভাবে দেখতে আসছেন? এক্ষুনি গিয়ে স্যারকে নালিশ জানাবো যে তার বাসার সামনে বদের আছিরে কয়টা ছোকরা দাঁড়াই আছে, লজ্জা শরমের বালাই নাই। কেমন করে তাকাই আছে মেয়েদের দিকে? বলেই রাগে চোখ দাঁত কটমাট করতে লাগলো। নয়ন হৈমিকে ইশারায় চুপ করানোর চেষ্টা করছে। তিনজনই ভরকে গেল কথা শুনে। একদমে কতগুলো বদনাম দিল মেয়েটা। ছি, মনে হয় বদনামের সাবজেক্ট নিয়ে MA পাশ করে রেডিও শোনালো। সাদমান হকচকিয়ে গিয়ে বলল, এই যে মিস পিচ্চি আপু, আপনি একটু বেশি বলছেন। আমরা এখানে আমাদের ভাবিকে দেখতে আসছি, বাচ্চা মেয়েদের দেখার এত শখ নেই। ভাই নিয়ে আসছে আমাদের, নয়তো পুচকোদের দেখার জন্য কোনো আগ্রহই নেই একদম। হৈমি আরেকটু এগিয়ে বেশ ঝগড়া শুরু করে দিল। বাবারে, মেয়ে ঝাঁজ ছোট মরিচের ঝাল যে বেশি হয়, একে দেখলেই তার প্রমাণ মিলবে। ভাবলো সাদমান। ভাবি? ভাবি দেখতে আসছেন? ভাবি দেখেন, সব মেয়ের দিকে তাকাতে কে বলেছে? সব মেয়েরা কি আপনার বাপের সম্পত্তি? আমাদের দিকেও তাকাইছেন, এইভাবে তাকালে চোখ লাগাবো। আমরা দুজন যথেষ্ট সুন্দরী, আপনাদের কুনজরে যদি চেহারা নষ্ট হয় না, চোখ একদম তুলে নেব। এই নয়ন, চোখ খা ডেলা খা বলে তুই আমাকে 3বার ফুঁ দে তো, আমিও তোকে 3বার ফুঁ দিই। আয়। কথাটা বলে শেষ করতে না করতেই ঠাস। 903 বন্ধুই ভয়ে কেঁপে উঠল। হৈমি ছিটকে গেছে কিছুটা, কান্না করে দিয়েছে মেয়েটা থাপ্পড় খেয়ে। কিন্তু যখন সামনে যেয়ে দেখলো সাদা রঙের কাবলি পরা রোবটের মতো হাত মুঠ করে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে রুদ্র, তখন কেঁপে গেল। নয়ন ভয়ে সমানে ঢোক চিপছে। হৈমিকে গিয়ে ধরলো। হৈমি এবার গলা ফাটিয়ে বলতে শুরু করলো, শয়তান গোমরা মুখর লোহায় হাত যন্ত্রমানব, তুই আমাকে আবার মেরেছিস, ছাড়বো না তোকে আমি। বলে নিচ থেকে ইটের খণ্ড তুলে ছুড়ল রুদ্রর দিকে। রুদ্রর কপালে লেগে ছিটকে নিচে পড়ল খণ্ডটা। হয়তো একটু লেগেছে, তবুও কোনো ভাবান্তর হলো না। রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল। রাগে শরীর কাঁপছে তার, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, দাঁত কামড়ে দাঁড়িয়ে আছে সে। মুহূর্তেই কি ঘটে গেল বুঝতে কয়েক সেকেন্ড লাগলো সাদমানের, আবির নীরবের। নয়ন তো বিস্মিত হয়ে একবার রুদ্র আরেকবার হৈমির দিকে তাকাচ্ছে। রাস্তায় মানুষজন আর চোখে তাকাচ্ছে। কয়েকজন দাঁড়িয়ে পড়লেও রুদ্রকে দেখে চলে গেল। শেখ বাড়ি ছোট ছেলেকে চিনতে কারোরই অসুবিধা হলো না। হৈমি কাঁদছে আর যা তা বলছে। রুদ্র গম্ভীর গলায় বলল, নয়ন, গাড়িতে গিয়ে বসো। নয়ন ভয়ে ভয়ে রুদ্রর দিকে তাকালো। ভয়ে হাত পা কাঁপছে তার। হৈমি খেপে গিয়ে বলল, তুই যদি গাড়িতে উঠিস তাহলে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। এই ভিলেনটার গাড়িতে তুই উঠবি না। বলে সকলকে পাশ কাটিয়ে হাঁটা ধরল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, স্টপ দেয়ার। হৈমি তবুও বিড়বিড় করতে করতে আগাতে লাগলো। রুদ্র বড় বড় করে কয়েক কদম পা ফেলেই হৈমির হাত চেপে ধরল। সাদমা নয়নকে জিজ্ঞেস করলো, তুমি নয়না ভাবির বোন? হ্যাঁ। ও হৈমি। সাদমান বোকা হেসে নয়নকে বলল, তুমি গাড়িতে বসো, আমরা তোমার বান্ধবীকে বোঝাচ্ছি। নয়ন বেশ ভয়ে আছে। হৈমি তাকে বলেছিল রুদ্র নাকি হৈমিকে চিঠি দিয়েছে। প্রথমে বিলিভ করেনি, চিঠিটা দেখে বিলিভ করেছে। আর এখন যা ঘটলো এতে বেশ সন্দেহ হলো নয়নের। তার মানে রুদ্র ভাইয়া সত্যি হৈমির প্রতি সামথিং। তাহলে এমন মারে কেন? নয়ন গাড়িতে ওঠার আগে রুদ্র একটানে নিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে ফেললো হৈমিকে। হৈমি ও মাগো বলে চিল্লাপাল্লা শুরু করে দিল। নয়নকে ইশারা করতেই ভয়ে ভয়ে অন্য পাশ দিয়ে গাড়িতে উঠে বসলো নয়ন। সাদমান সামনে বসলো। আবির নীরব পেছনের দিক থেকে রিক্সা নিল একটা। আপনি পাড়াবাড়ি করছেন, আপনার নামে আমি কেস করব। আমি গায়ের জোর আছে বলে সব সময় আমার ওপর সেই জোর খাটাবেন? কি ভেবেছেন কি আমি দুর্বল প্রাণী? মোটেই না। আপনি একটা অসভ্য বর্বর লোক। এত সাধুপানা করেন, আমার মতো বাচ্চা মেয়েকে চিঠি দিতে লজ্জা করে না? আবার কারণে অকারণে গায়ে হাত তুলেছেন, বেহায়া পুরুষ কথাকার। গাড়ি থামান।
কিছু বলি না বলে মাথা কিনে নিয়েছেন এক্কেবারে। সাইকেল চোর। এই আমার সাইকেল দে, চোর কোথাকার। চিৎকার চেঁচামেচি তুইতোকারিতে রেগে রুদ্র বেশ জোরে গাড়ির ব্রেক কষল। নয়ন ভয়ে হৈমির মুখ চেপে ধরে বোঝাতে চেষ্টা করলো আর বলল একটু চুপ থাক। গাড়ি এভাবে থামাতে দেখে হৈমিও একটু ভয় পেল। খানিকটা চুপ হতে নয়ন হাত সরালো আর হৈমি গলার আওয়াজ স্লো করে নিল খানিকটা, তবুও সে কথা বলবেই। রুদ্রর আগে কয়েক দফা শ্বাস নিল। সাদমান তাকে শান্ত থাকতে বলে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? রুদ্র কিছু বলল না। পেছনের ভয়ে স্লো হওয়াতে আবার গাড়ি স্টার্ট দিল। গাড়ি থামালো একদম শপিং মলের সামনে। হৈমি গালে হাত দিয়ে চোখের জল ফেলছে। আজকে তার সিরিয়াস রাগ হচ্ছে। একবার দুইবার তিনবার না, বারবার এমন আচরণে বিরক্ত হয়েছে ভীষণ। রাগ হচ্ছে তার। কি এমন করেছে সে যে বারবার এমন গায়ে হাত তুলবে, ভাবলো হৈমি। রুদ্র গাড়ি থেকে নেমে গেছে। সাদমানকে বসিয়ে গেল যাতে হৈমি গাড়ি থেকে না নামতে পারে। সাদমান একটু টের পেল রুদ্র কেন মারল হৈমিকে, আর শপিং মলের সামনেই বা কেন এলো। রুদ্র কিন্তু না মেরে সুন্দর করে বোঝালেই তো হতো। মেয়েটা তো একদম বাচ্চাই, কথা শুনেই তো বোঝা যায় একদম বাচ্চা টাইপ। এই বয়সে কি আর ম্যাচুরিটি আসবে নাকি?